Hi, good evening to all of you. তোমাদের থার্ড সেমিস্টারের অনার্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এই তোমাদের আমি CC5 এর পেপার পড়াচ্ছি। তো CC5 এর আজকে থেকে তোমাদের সিলেবাসে দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করি। তোমরা স্ক্রিনেতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পলিটিক্যাল হিস্ট্রি অব দ্য চোলাস বলে একটি টপিক রয়েছে। এটা তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আজকের এটা বলবো না যে এখান থেকে পরীক্ষায় ভীষণ বড় প্রশ্ন হয়, কিন্তু এই চোলদের রাজনৈতিক যে ইতিহাস সেটা আমাদের প্রত্যেকে জানা উচিত। বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। একই সঙ্গে সঙ্গে আমরা ভারতবাসী হিসেবে চোলদের সময়কালে আমাদের দেশের যে অ্যাচিভমেন্টস সেগুলো আমাদের সবার জানা দরকার, বিশেষ করে রাজনৈতিক কৃতিত্ব। सो गुड इवनिंग टू ऑल ऑफ यू। आज का जो टॉपिक है पॉलिटिकल हिस्ट्री ऑफ द चोलस 300 टू 1207 CE। এই পর্বে আমি তোমাদের সঙ্গে একটি বিশেষ জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই ম্যাপটা দেখো। আমরা আজকে আলোচনা করছি চোলাস। We are discussing now Chola Empire, the Cholas. At first, you can see the geographical locations of the Cholas. You can see different names: Asmaka, Kalinga, Kantala, Andhra, Chola, Chera, Pandya, and southern portions is Anuradhapuras. That is at present Sri Lanka. But these portions, this geographical locations is, is belonging from far south of our, which is called South India. Its time period is 300 BC. This map is from this period, that period. আমরা একটি বিষয়কে নিয়ে আলোচনা করতে যেহেতু যাচ্ছি, যেহেতু রাজনৈতিক বিষয়, তাই তোমাদের এই ম্যাপ দেখানোটা খুব গুরুত্বপূর্ণ। This again, you can see some two different colors. Left side you can see trade routes, the blue colors, and Chola's territory and Chola influence. তো এই তিনটে কালারে তোমরা দেখতে পাচ্ছ, এবং ডট 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 করে নানান ধরনের নাম স্ক্রিনেতে তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখানোর উদ্দেশ্য, কারণ দক্ষিণ ভারতের চোলদের তাদের যে আধিপত্য এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মানে তোমরা দেখতে পাচ্ছ যে কাঞ্চিপুরম, তাঞ্জাভুর, গঙ্গাইখন্ডা চলপুরম, নাগাপাট্টানাম, এগেন মহানাগকুলা ইন শ্রীলঙ্কা। তারপরে দেখো রাইট সাইডে রয়েছে পাগান, বার্মিস, পেগু। তো একদম ফার সাইডে পানাই, শ্রীবিজয়া। মানে এত দূর পর্যন্ত চোল রাজারা তাদের আধিপত্যকে বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাপটাকে আর একটু দেখিয়ে নিই, একটু বড় করে দিই তোমাদের সুবিধার্থে। এটা একটা পলিটিক্যাল ম্যাপ। বুঝতেই পারছো নিশ্চয়ই যে চোলরা যখন রাজত্ব করছিল, তাদের সময়কালের অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে, আমি তোমাদের অবশ্যই দেবো। খুব গুরুত্বপূর্ণ জিনিস, চোলদের শাসন ব্যবস্থা কেমন ছিল, তোমাদের 10 মার্কের একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এগুলো হচ্ছে সবই, যেমন ধরো মারিয়াপাড়ি, জয়নাগাচলা, তারপরে জয়ন গন্ডাচোলা মন্ডলা, তারপর আছে দেখো চোলা মন্ডলা, কঙ্গু, রাজরাজ পান্ডাই মন্ডলম। This type of all the provincial states of the Cholas. These are all the provincial states.
আহ, এখানে আমি তোমাদের চোলদের যে শুরু, প্রথমেই একটা বিষয় তোমাদের সঙ্গে ক্লিয়ার করে নিই। এই যে আমি বারবার চোলা চোলা বলছি, এটা মনে রাখবে যে চোলরা, ওদের যে টাইটেল নামের শেষে চোল ছিল বলে তাই এদেরকে আমরা চোলাস মানে ডায়নেস্টি বলছি। যেমন ধরো আম, বিভিন্ন রাজ্যের যে টাইটেল অনুযায়ী তো রাজাদের নাম অনেক সময় হয়ে থাকে, সেক্ষেত্রে এটাও ব্যতিক্রম নয়। চোলদের রাজধানী কোথায় ছিল একবার জাস্ট দেখে নি। আজকে আমরা শুধু রাজনৈতিক ইতিহাস পড়ছি, কারণ পলিটিক্যাল হিস্ট্রিটা জানা দরকার অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য পলিটিক্যাল অ্যাচিভমেন্টস জানার আগে, তাই এটা একটা প্রাইমারি স্টেজের ক্লাস। জাস্ট সামান্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলী চোলাস দেখো, এদের রাজধানী ছিল মানে আর্লি স্টেজেতে পুম্বুহার, উরাবুর, তিরুভারাবুর। আর মেডিভেল রাজত্বকাল যখন চলছিল তখন ফাজাইভারি, তানজাবুর, গঙ্গাইকোন্ডা অ্যান্ড গঙ্গাইকোন্ডা চোলাপুরম, যেটা এটা মেডিভেল পিরিয়ডে। আচ্ছা, এদের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ চোল রাজাদের সেটা ছিল তামিল, এটা মনে রাখবে। আমরা তো বুঝতেই পারছো বর্তমান যে তামিলনাড়ু যে রাজ্য, সেই রাজ্যটিতে এনারা রাজত্ব করতেন, অর্থাৎ চোল রাজারা। চোল রাজাদের যে আহ, উত্থান, আমি এখানে দুটো রাজার নাম লিখে রেখেছি, যদিও বিজয়লা চোল এবং রাজেন্দ্র চোল থার্ড লাস্ট। 848 থেকে 871 সাল বিজয়লা চোল, আর 1246 থেকে 1279 সাল লাস্ট রাজা রাজেন্দ্র চোলা। এটা গেল একটা জাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট রুলারের শর্ট কোয়েশ্চেন আছে তোমাদের, এটা তার জন্য বললাম। আসলে চোল রাজাদের যে রাজত্ব কাল, সেটার শুরুটা আমি এখান থেকে করতে পারি। ফাউন্ডেশনটা অনেক আগে হয়েছিল এদের। আমরা মহাভারত, তারপরে সম্রাট অশোকের যে লিপি রয়েছে সেখানে জানতে পারি, এমনকি মেগাস্তিনিসের বিবরণ, যে সেখানে চোল রাজাদের সম্পর্কে কথা বলা হয়েছে। গ্রিক রোমান তামিল সঙ্গম সাহিত্য, যেটা দক্ষিণ ভারতের সব থেকে প্রাচীনতম সাহিত্য, সঙ্গম সাহিত্য সেখানে রয়েছে। অ্যান্ড প্যারিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি এগেন, এখানেতেও চোল রাজাদের সম্পর্কে নানান তথ্য কিন্তু, অর্থাৎ চোলদের সম্পর্কে আমরা তথ্য পাই। তাহলে এর থেকে একটা জিনিস পরিষ্কার আমরা বুঝলাম যে চোলদের অস্তিত্ব ভারতবর্ষে, দক্ষিণ ভারতে অনেক পুরনো। দেখো, এদের ফাউন্ডেশনটা শুরু হয়েছিল কিন্তু 300 বিসিই, মানে যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে। আচ্ছা, তারপরে দেখো মেডিভেল যে সেকশনটা, সেটা হচ্ছে 848 দিয়ে শুরু হয়েছে, 48 সাল থেকে। আর যে সর্বোচ্চ পিক যেটাতে পৌঁছেছিল সেটা হচ্ছে 1030 সালে, এবং 1279 সালে এর পতন কার্যের পরিমাণটা শুরু হয়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা জাস্ট জেনারেল ডেট। তাহলে আমরা এটা প্রথম থেকেই বলতে পারি যে প্রথমের দিকে চোল রাজাদের রাজত্ব ছিল, যেটার ইনফরমেশন, যেটা রেফারেন্স উই গট ফ্রম ডিফারেন্ট অ্যানসিয়েন্ট টেক্সট, different Greek text, and Megasthenes descriptions, and Periplus of the Erythraean Sea, the unknown Greek traveler's book. We got also reference from this book. তো এই ব্যাপারটা, চোলদের ইতিহাস অত্যন্ত পুরনো, এবং আমরা এখানেতে স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মধ্যে মনে রাখবে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মেডিভেল চোল যে সেকশনটা, সেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের सिलेबस ওইখান থেকেই প্রশ্ন হয়। मतलब जो मेडिवल सेक्शंस का हिस्ट्री है वो तुम लोगों के सिलेबस के लिए बहुत ही इम्पोर्टेंट पार्ट है। তো একবার জাস্ট রাজাদের নামটা একবার জেনে নিই, যেহেতু আমরা পলিটিক্যাল হিস্ট্রি আজকে পড়ছি সেই জন্য। দেখো, প্রথম যে রাজাদের নাম বলা হচ্ছে ইলান লান, তারপর হচ্ছে কুল্লা কুট্টান, এখানে ইলাম ছেটচিনি, কারিখালা, নেডুনকি, নেডুনকিলি, নালানকিলি, কিলিভালাবান, পপুরাঞ্চি চলন, অ্যান্ড খোচেন গানান। আর একটা হচ্ছে পেরুনারিকালি কিলি। তো এরা হচ্ছেন একদম এনসিয়েন্ট পিরিয়ডের, যেটা যেটা ফার্স্ট ফেজে যে রাজারা ছিলেন তারা চোলদের।
আর এটা হচ্ছে মেডিকেল সেকশন, যেটা আমি তোমাদের এইমাত্র বললাম যে আহ, তোমাদের সিলেবাসের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ যে রাজারা রাজত্ব করেছিলেন তার মধ্যে দেখো বিজয়ালয় চোল, যেটা 848 থেকে 871 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। Vijayalaya Chola was the first important king of Chola dynasty during the time of medieval period. তোমরা সব মনে রাখবে বিজয়ালয় চোলের নামটা, তোমাদের শর্ট কোয়েশ্চেন পড়ে। তারপরে দেখো আদিত্য চোল, তারপরে দেখো পরান্তকা ফার্স্ট এবং রাজাদিত্য চোলিয়া, আর একটা হচ্ছে গঙ্গা দা গঙ্গা আচ্ছা গঙ্গাধারা দ্বিতীয়, অরিঞ্জয়া, পরান্তকা সেকেন্ড, আদিত্য সেকেন্ড, উত্তম উত্তম চোলা। আহ, ইনি হচ্ছেন রাজরাজা ফার্স্ট, এই নামটা মনে রাখবে, রাজরাজ ফার্স্ট। এই রাজরাজ ফার্স্ট চোলদের যে রাজনৈতিক ইতিহাস আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট ডিসকাস করছি। এই রাজরাজা ফার্স্টের সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। আমি আসছি ডিটেলসে কেন গুরুত্বপূর্ণ। দেখো সময়কালটা দেওয়া আছে 985 থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং ওনার নিচেই আছে দেখো রাজেন্দ্র চোল, ওনার ছেলে 1200 থেকে 1044। তাহলে এই দুটো নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এই দুটো নাম চোল ইতিহাসে the most famous, the most powerful, these two kings of the Chola dynasty. এটা এনারা দক্ষিণ ভারতের ইতিহাসে এতটাই প্রভাব বিস্তার করেছেন, শুধু দক্ষিণ ভারত বলা ভুল, আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এনাদের, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমি আরো দেখো রাজাদের নাম আছে, রাজেন্দ্র রাজাধিরাজ, তারপরে রাজেন্দ্র সেকেন্ড, রাজমহেন্দ্র, বীর রাজেন্দ্র, অধিরাজেন্দ্র। আচ্ছা আরেকবার লাস্ট ফেজ, যেটা লাস্ট চ্যাপ্টার, যেটা ল্যাটার চোলাস বলা হচ্ছে, কুলতুঙ্গ ফার্স্ট, বিক্রমা, কুলতুঙ্গ সেকেন্ড, রাজরাজ সেকেন্ড, রাজাধিরাজ সেকেন্ড, কুলতুঙ্গ থার্ড, রাজরাজ থার্ড অ্যান্ড রাজেন্দ্র থার্ড। রাজেন্দ্র থার্ড এটাকে আপাতত লাস্ট রুলার হিসেবে ধরা হচ্ছে 1013 মানে 1013 খ্রিস্টাব্দের ইতিহাসের কথা বলা হচ্ছে। আমি তোমাদের এগেন এই দুটো রাজার নাম যে বললাম, যে আমরা যদি চোলদের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করি, আমরা রাজনৈতিক ইতিহাস বলতে কি বুঝি সেটা একটু তোমাদের বলে নি, পলিটিক্যাল হিস্ট্রি। এখন রাজনীতি, রাষ্ট্রের যে নীতি তাকে বলা হয় राजनीति, मतलब जो पॉलिटिक्स जिसको बोला जाता है वो राष्ट्र के निर्माण के लिए जो नीति का इस्तेमाल होता है वही बोला जाता है राजनीति, मतलब पॉलिटिकल रूल्स एंड रेगुलेशंस। तो স্টেটস রুলস এন্ড রেগুলেশনস, প্রত্যেকটা স্টেট এখন বলো পুরনো যুগ বলো, প্রত্যেকটা স্টেটের একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তারা চলেছেন, সেই অনুযায়ী তারা রাজত্ব করেছেন এবং সেই অনুযায়ী তারা সেভাবে ইতিহাসে ফেমাস হয়েছেন। এবং ওয়ার্ল্ড লেভেলেরও যদি পলিটিক্স তোমরা দেখো সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়, একই কথা প্রযোজ্য। আমি দুইজন রাজাদের ইতিহাসের কথা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব, বিশেষ করে কারিকলকে ফার্স্ট রাজা হিসেবে যদি ধরা হয় ঐতিহাসিক রাজা, কিন্তু মনে রাখবে মধ্যযুগের যিনি বিজয়ালয় চোল, তিনি আসল চোলদের যে রাজনৈতিক ইতিহাস তার হাত ধরে শুরু। কারিকল বিজয়ালয় চোল হচ্ছে 850 খ্রিস্টাব্দ থেকে 871 সাল পর্যন্ত। তো এই মানে 48 থেকে 871 ডিফারেন্ট বইতে কিছুটা এদিক ওদিক রয়েছে। তো এই বিজয়ালয় চোলদের শুরুটা সম্ভবত তাঞ্জাবুরের এলাকা থেকে মানে শুরু হচ্ছে। আমাদের ম্যাপ যদি প্রথমের দিকে দেখবে, এই দেখো ম্যাপটা দেখতে পাবে তোমরা, তাঞ্জাবুর বলে লেখা রয়েছে, এই দেখো তাঞ্জাবুর একদম লাস্টে রয়েছে, দেখো হিয়ার ইউ ক্যান সি তাঞ্জাবুর। তো এই তাঞ্জাবুর থেকেই ভারতবর্ষের যে দক্ষিণ ভারতে চোল রাজাদের যে রাজনৈতিক ইতিহাস সে তার বিস্তার ঘটেছিল, এ কথা বলা যেতে পারে। আজকে আমরা দুইজন রাজাদের ইতিহাসে তাদের যে কন্ট্রিবিউশন, চোল ইতিহাসে কন্ট্রিবিউশন, তাদের নাম এবং তাদের কি কাজ করেছিলেন সেটা বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব।
প্রথমজন রাজরাজ ফার্স্ট। রাজরাজ ফার্স্ট তার 985 সাল মিনিমাম, বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকে, তো যদি ধরা হয় 985 থেকে, তিনি হচ্ছেন দ্বিতীয় পরান্তকের ছেলে। His father was Parantaka second, এবং চোল রাজাদের ইতিহাসে তিনি হচ্ছেন অন্যতম, মানে যদি যে চোলদের সময়কালে যে ইতিহাসকে আমাদের দক্ষিণ ভারতের স্বর্ণযুগের ইতিহাস বলা হয়, সেই স্বর্ণযুগের ইতিহাসের প্রথম যিনি বড় রাজা, তার নাম প্রথম রাজরাজ। ইনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ নরপতি। আচ্ছা, চোল রাজাদের প্রকৃত যদি প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে তাকেই বলা যেতে পারে। আচ্ছা, চোলদের রাজাদের প্রকৃত প্রতিষ্ঠাতা, তার সময়ে তার যে নাম আমরা কোথায় পেলাম তার রেফারেন্স আছে। একটা তাঞ্জাবুর ইনস্ক্রিপশন বলে একটি তাঞ্জাবুর বলে যে প্লেস রয়েছে, আমি তোমাদের দেখালাম ম্যাপেতে, এই যে দেখা যাচ্ছে দেখো, এই ম্যাপেতে এখানে একটি মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মন্দিরের দেওয়ালে একটি ইনস্ক্রিপশন আছে, সেটা হচ্ছে তাঞ্জাবুর ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশনে রাজরাজ ফার্স্ট পলিটিক্যালি ভারত, মানে ভারত তো বটেই, এবং ভারত সহ এই যে তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ, এটা যে বিস্তার ঘটেছিল তার ডিটেলস বর্ণনা তিনি দিয়েছেন। তিনি তার সময়কালে যে চোল রাজাদের সেনাবাহিনী ভীষণ শক্তিশালী ছিল, সেটার বর্ণনা যেমন পাওয়া যায়, এবং স্থলবাহিনী হিসেবেও তার যে কৃতিত্ব সেটা একটা পাওয়া যায়। চোলদের নৌবাহিনীর নিয়ে একটি কোয়েশ্চেন তোমাদের এক্সামেতে পড়ে, সেটা আমরা পরে আলোচনা করবো। আজকে যেহেতু প্লেন একটা পলিটিক্যাল কনটেক্সটে তোমাদের আমি পরিচয় করাচ্ছি, সেটা বিষয়বস্তু জানাচ্ছি। আচ্ছা, রাজরাজ চোল যে প্রথমে, এই যে চোল রাজবংশের এতটা প্রভাব ছিল না, মনে রাখবে এই রাজরাজ চোলের হাত ধরে তিনি এতটাই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, যার ফলে তিনি পাশের যে রাজ্য চের রাজ্য, আমি তোমাদের এখানে আরেকবার ম্যাপটা দেখাবো, চের রাজ্য কোনটা, এই দেখো চেরা রাজ্য, এই চেরা রাজ্যটা তিনি প্রথম দখল করছেন ত্রিবান্দ্রমের নৌ যুদ্ধে, একটি যুদ্ধ হচ্ছে ওখানে তিনি ত্রিবান্দ্রম মানে দখল করছেন। মাদুরাইয়ের যে পাণ্ড্য রাজবংশের রাজারা রাজত্ব করছিলেন, এই যে পাণ্ড্য রাজ্য, এখানে তিনি পরাজিত করছেন। অমর ভুজঙ্গ বলে ওখানকার পাণ্ড্য রাজা ছিলেন। तो अमर भुजंग को वो परास्त करते हैं, और इसके बाद पहले चेरा, फिर उसके बाद पांड्य को उनके अपने अंडर में लेके आ रहे हैं। और उसके बाद चालुक्य डायनेस्टी के जो वेस्टर्न चालुक्य हैं वो भी इनके हाथों पराजित हुए थे। और ये सीधा ऊपर आओ, यहाँ पर दिखाई दे रहा है कलिंग, तो कलिंग को भी अपने अंडर में लेके आए थे। और सबसे बड़ी बात है कि जब कलिंग उन्होंने आक्रमण किए थे तब 12,000, ऐसे बोला जाता है कि जो इस सी रूट पर 12,000 जो हम लोग द्वीप जिसको बोलते हैं, लैंड्स आइलैंड जिसको बोलते हैं आइलैंड्स, उन्होंने कॉन्कर किए थे। तो 12,000 দ্বীপকে তিনি শ্রীলঙ্কা যখন অভিযান করেছিলেন, কলিঙ্গ মানে বর্তমান উড়িষ্যা, যখন দখল করেছিলেন তখন তিনি 12,000 দ্বীপকে দখল করেছিলেন, এই কথা বলা হয়ে থাকে। তার সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে এই যে আমি তোমাদেরকে এগেন আমি ম্যাপটা দেখাবো, দক্ষিণ ভারতের রাজাদের মধ্যে, চোল রাজাদের মধ্যে তিনি প্রথমবার সুদূর শ্রীলঙ্কায়, এটা আমরা শ্রীলঙ্কাতে তিনি আক্রমণ চালিয়েছিলেন, এবং শ্রীলঙ্কার যে রাজধানী, তখন শ্রীলঙ্কার রাজা ছিলেন পঞ্চম মহেন্দ্র, ফিফথ মহেন্দ্র, তাকে পরাজিত করেছিলেন। এবং নর্থ পার্টটা বিশেষ করে এই দেখো, যে ব্লু কালারে যেটা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ব্লু কালারটার অনুরাধাপুরা বলে জায়গা ছিল, অনুরাধাপুরাকে তিনি দখল করছেন এবং পুরোপুরি ভাবে ওখানে ধ্বংস করছেন আক্রমণ করে, এবং ওখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠার কথা তার ওই তাঞ্জাবুর যে ইনস্ক্রিপশন সেখানে কিন্তু বলা আছে। দক্ষিণ ভারতের ইতিহাসে, চোল রাজাদের ইতিহাসে তিনি একমাত্র রাজা যার সময়কালে দক্ষিণ পূর্ব এশিয়াতে বিপুল আকারে वाणिज्य जाते एक्सपेंशन है, मतलब ट्रेड की जो बात हम बोलते हैं, समुद्र के तट, ये तुम लोगों को शायद है याद होगा, जिसके जियोग्राफी था 12th में, शायद वो लोग समझ जाएंगे। ये इंडियन ओशन है, और ये बे ऑफ बंगाल है, अरेबियन सी है, मतलब ये पूरी तरह से सागर में भरा पड़ा हुआ है। तो इसके चलते ये तमिलनाडु का जो लोकेशन है वो ट्रेड के लिए बहुत अच्छा है। भारतवर्ष में किसी भी और स्टेट के लिए ये फायदेमंद ज्यादा इतना नहीं है, यहाँ पर सबसे ज्यादा है।
उस ज़माने में भी ये फैसिलिटीज़ चोलास वालों को मिला था और सबसे जो कंट्रीब्यूशन था वो राजराज फास्ट का था। उन्होंने इस महत्व को समझा था और जो एंसेंट से भी था, एंसेंट से ही फ्लरिश कर रहे थे, लेकिन पॉलिटिकली इन्होंने ये इन जगह को अपने अंडर में करने लगा और उसको अपने जो अपने राज्य के जो ट्रेडर्स थे उनके लिए बिजनेस करने का जो जगह है वो खोलने के लिए इन्होंने ये अभियान चलाए थे और अपना जो पॉलिटिकल मोटिव्स भी रहते हर राजा की वो भी उन्होंने किए थे मतलब মানে রাজনৈতিক তার যে অভিসন্ধি সেটা প্রমাণ করার জন্য ট্রেডার্সদের যাতে বাণিজ্যের মার্কেট খুলতে পারেন বাণিজ্যের বৃদ্ধি পায় সেটাও তিনি চেষ্টা করেছিলেন মুনাফা অর্জনের জন্য। এমনকি বলা যায় বর্তমান যে মালদ্বীপ পর্যন্ত তার বিস্তার নাকি ঘটেছিল। সুমাত্রা তিনি সেখানে যে শৈলেন্দ্র বংশীয় রাজা তার নাম বিজয় তুঙ্গ বর্মনের সঙ্গে তার সুমাত্রার রাজার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। মানে এক কথা বলা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়া এই যে ম্যাপটাতে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব এশিয়ায় তার বিপুল ভাবে তার প্রভাব বিস্তার হয়েছিল। আর তিনি সুশাসক হিসেবে তার যে তার যদি আমরা কৃতিত্ব দেখি যদিও আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে একটা আলাদা কোয়েশ্চেন পড়ব তবু বলতে পারি যে তার রাজত্বকালে রাজস্ব মানে ভীষণ ভাবে মানে বৃদ্ধি পেয়েছিল এবং নানান হিসেব করা হতো হিসেব নিকেশ করে ট্যাক্স ঠিক করা হতো। তার সময় আমি খুব ছোট্ট করে একটা জাস্ট বলি তার সময় তিনি যেহেতु समृद्धि बजाय ছিল मतलब प्रॉस्पेरिटी उस वक्त चोला डायनेस्टी में था इसीलिए बहुत ही एक इम्पोर्टेंट और भारतवर्ष के सबसे बड़े मंदिर उन्होंने बनाए और इस मंदिर का नाम हम शायद पिक्चर तुम लोगों को दिखा दे। अच्छा ये पहले ये पिक्चर दिखा देते हैं ইনি হচ্ছেন রাজরাজ ফার্স্ট আর ওনার গুরু যিনি শিক্ষা লাভ করেছিলেন তিনি মানতেন কুরুবু রাবার তো এই তাদের এই মানে এই মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের গায়েতে এটা হচ্ছে তিনি নির্মাণ করেছেন আমরা এই মন্দির নিয়ে এসিসি ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিটেলসে এটা পুরোপুরি গ্রানাইটের সে পাথর দিয়ে তৈরি এই মন্দিরের দেওয়ালেতেই রয়েছে সেই ইনস্ক্রিপশন এখানে গর্ভগৃহ এটা হচ্ছে যেখানে মণ্ডপ তো এখানে প্রার্থনা স্থল রয়েছে এই দেওয়ালেতে ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে আর দেখো ইনস্ক্রিপশনের গায়ে এই নামটা লেখা রয়েছে রাজরাজ ফার্স্টের তো রাজরাজ ফার্স্টের নাম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি তার কৃতিত্বের কথা এবং তিনি কৃতিত্বের কথা বর্ণনা করেছেন যেটা নির্মাণও রাজরাজ করেছেন এটা প্রমাণ। রাজরাজ তার যে উপাধি সম্পর্কে একটু জেনে নি তিনি মাম্বুদি চোলা গঙ্গাইকোন্ডা চোলা শিবপদ শেখরা টাইটেল গুলো তিনি নিয়েছিলেন। ওকে এরপরে যে আরেকজন বড় যে রাজা তার নামটা একবার জাস্ট আমরা জেনে নি রাজেন্দ্র চোলা তার ছেলে রাজেন্দ্র চোলের ছবি আমি প্রথমেই তোমাদের দেখাবো। রাজেন্দ্র চোলে বাঁদিকে স্কাল্পচার রয়েছে এবং 1014 থেকে 1044 সাল পর্যন্ত অফিসিয়ালি বলা হচ্ছে ডান দিকের যে ছবিটা ওনার একটা মন্দির গাত্রের ছবি ওনার ছেলের মাথার বিনুনি বেঁধে দিচ্ছেন রাজেন্দ্র চোল এবং ব্যাক সাইডে ওনার রানী বসে রয়েছেন এটা একটা স্কাল্পচার মন্দিরের গাত্রে আমরা আমাদের দেখতে পাওয়া যায়। তিনি যে মানে চোল রাজবংশের যে সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় তাকে রাজেন্দ্র চোলকে বলা হয় এবং রাজেন্দ্র চোল যে উপাধিগুলো গ্রহণ করেছিলেন বাবার মতোই ট্যালেন্টেড পার্সন ছিলেন এবং যুদ্ধবিদ্যায় ভীষণ পারদর্শী পলিটিক্যাল থিঙ্কার ছিলেন ভীষণ ভালো যার জন্য তার মানে যখন তার বাবা বেঁচে ছিলেন তখন থেকে তিনি নানান যুদ্ধবিদ্যা অংশগ্রহণ করতেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যার ফলে তার এক্সপিরিয়েন্সটা রাজা হিসেবে বসার সময় তার এক্সপিরিয়েন্সটা অলরেডি ছিল এবং সেটা তিনি তার রাজত্বকালে প্রয়োগ করেছিলেন যার জন্যই আমরা বলি যে চোল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ চোলা ডাইনেস্টি রাজেন্দ্র চোলা এখানে এটা একটা শর্ট কোয়েশ্চেন পড়ে তোমাদের এক্সামে এটা একটু ভালো করে খাতা লিখে নেবে রাজেন্দ্র চোল হচ্ছেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আচ্ছা তার উপাধিটা প্রথমে জেনে নি তিনি যে উপাধিগুলো নিয়েছিলেন তার নাম হচ্ছে মার্তণ্ড তারপর উত্তম চোল এবং গঙ্গাইকোন্ড চোল। তিরুমালাই পর্বতমাল লিপি এবং তাঞ্জাবুর লিপি এগেন ওই মন্দিরের গায়েতে তাঞ্জাবুর আরো মন্দির নির্মাণিত হয়েছিল এবং ইনি নির্মাণ করেছিলেন। তো এই লিপি থেকে জানতে পারা যায় তার অভিযানের গল্প সেখানে কল্যাণীর পশ্চিম চালুক্য তারপরে ধরো সব থেকে যে বেঙ্গি বলে অংশ দখল করেছে সব থেকে যে তার ইম্পর্টেন্ট গুরুত্ব আমরা বেঙ্গলের মানে আমরা যেহেতু বাঙালি আমরা বাংলার মানে আমরা যদি বাংলাদেশ এবং এখনকার বাংলা জোড়া লাগাই
তাহলে সেই হিসেবে যদি দেখি রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন, তার সময়কালের অন্যতম গুরুত্বপূর্ণ কীর্তি তিনি বাংলা অভিযান করেছিলেন বিশাল সেনাবাহিনী নিয়ে। অর্থাৎ পূর্ববঙ্গের আমাদের যে পূর্ববঙ্গ রয়েছে, আমরা তো এটা পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গের যে এলাকাগুলো তিনি দখল করছেন, রাজাগুলোকে পরাজিত করছেন। তার নাম হচ্ছেন প্রথম রাজা, তিনি হচ্ছেন গোবিন্দচন্দ্র। পশ্চিমবঙ্গের যিনি রাজা ছিলেন তার নাম প্রথম মহিপাল, মানে পাল বংশের রাজা। আচ্ছা, তারপরে দক্ষিণবঙ্গের রণসুরকে তিনি পরাজিত করেছিলেন। দিয়ে এটা বলা হয় যে গঙ্গা নদীর তীরেতে তিনি যখন বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছেন পরাজিত করে, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না সেই সময়। যার ফলে রাজেন্দ্র চোল নাকি একটি সোনার ঘটি করে গঙ্গার জল নিয়ে গিয়েছিলেন এবং ওখানে রাজধানীতে তিনি একটি বড় তালাব করেছিলেন এবং জলটা রেখেছেন, যার জন্য, এবং তারপর থেকে তিনি নাকি চোলপুরম, মানে ওই যে গঙ্গা দেশ থেকে জল বয়ে নিয়ে গিয়েছেন। চোলপুরম মানে, পুরম মানে হচ্ছে গৃহ, বা আমরা বলতে পারি আর কি। তো এই হেড গঙ্গাইকোন্ড চোলপুরম যে উপাধিটা, এই গঙ্গা জল নিয়ে গিয়ে ওখানে একটা বড় মানে মন্দিরের সামনে পুকুর কাটা হয়েছে, সেখানে ঢেলেছিলেন। তারপর থেকে তিনি অভিষিক্ত করে তিনি এই উপাধিটা নিয়েছিলেন গঙ্গাইকোন্ড চোলপুরম। বলা থেকে ব্রহ্মদেশ তার সময়কালে চোল রাজাদের আন্ডারে এসেছিল। এছাড়া এসেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিংহল রাজ, যেটা আমরা বলছিলাম শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার রাজা তখন ছিলেন পঞ্চম মহেন্দ্র তার মানে রাজা ছিলেন। এই পঞ্চম মহেন্দ্রকে তিনি পরাজিত করছেন এবং শ্রীলঙ্কাকে তিনি দখল করেছিলেন। অর্থাৎ তখনকার নাম ছিল শ্রীলঙ্কা, যদিও শ্রীলঙ্কা দখলটা তার দীর্ঘস্থায়ী হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ায় মনে রাখবে চোল রাজা রাজেন্দ্র চোলের সময়কালে সব থেকে বেশি সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল এবং শৈলেন্দ্র বংশীয় রাজা ছিলেন, সেটা হচ্ছে শ্রীবিজয় রাজ্য, অর্থাৎ মালব, বর্তমান যে মালব, সেই রাজ্যে শ্রীবিজয় রাজা ছিলেন, তাকে পরাজিত করেছিলেন এবং মালব, সুমাত্রা এইসব এলাকাগুলোতে তার প্রভাব বিস্তার হয়েছিল। তো চীন এবং ভারতবর্ষের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, দক্ষিণ ভারতের ওই ট্রেড রুটকে কেন্দ্র করে, সেটা কিন্তু এই রাজেন্দ্র চোলের হাত ধরেই হয়েছিল। এবং রাজেন্দ্র চোল যে শুধুমাত্র মানে একজন পলিটিক্যাল থিঙ্কার্স ছিলেন তা নয়, পলিটিক্যাল দিক দিয়ে তো আমরা দেখলে যদি চোল রাজাদের মানে যে বিরাট বিস্তৃতি, সেটা কিন্তু রাজেন্দ্র চোলই কমপ্লিট করেছিলেন। তারপরে রাজেন্দ্র চোলের পর কিন্তু সেভাবে আর কোনো বড় রাজা কিন্তু চোলদের ইতিহাসে উঠে আসেনি। আমরা যে রাজাদের লাস্ট নাম বলেছিলাম, সেই মানে কুলোতুঙ্গর পরে তো প্রথম রাজেন্দ্র দহিত্র ছিলেন কুলোতুঙ্গ। তো এই 1310 সালে আলাউদ্দিন খলজির যে বিখ্যাত সেনাপতি মালিক কাফুর, তোমরা পড়বে নিশ্চয়ই, পড়ে ফেলেছো অলরেডি, মালিক কাফুরের আক্রমণে চোল রাজাদের শেষ যে শক্তি সেটা পতন হয়েছিল। চোল রাজাদের পলিটিক্যাল হিস্ট্রি, দুইজন রাজার নাম আমি তোমাদের কেন বললাম আজকে মানে চোল রাজাদের ইতিহাস বলতে গিয়ে, যে দক্ষিণ ভারতের যদি রাজনৈতিক ইতিহাস আমরা দেখি, তাহলে চোলদের বাদ দিয়ে আমাদের সম্ভব নয়। এবং এই চোল রাজাদের কৃতিত্ব শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসে নয়, ভারতবর্ষের যে বড় বড় মন্দির নির্মাণ হয়েছিল সেটাতে ইনাদের কৃতিত্ব রয়েছে। আমি তোমাদের একটা দুটো ছবি দেখাচ্ছি যাতে করে তাহলে বুঝতে পারবে। ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত সাহিত্য রচনা এই সময়তে হয়েছে, শিল্প কারুকার্য, এবং তোমরা নটরাজ মূর্তি যেটা আমরা দেখি, নটরাজ ফিগার ব্রোঞ্জের, যে সেই ফিগারটা কিন্তু চোল রাজাদের সময়কালেই নির্মিত হয়েছিল। এটা একটা ঐরাবতেশ্বর মন্দির, এটা কালারটা অন্য দেওয়া হয়েছে। তো ঐরাবতেশ্বর মন্দির, এটাও চোল রাজাদের সময়কালে নির্মিত হয়েছিল। চোল রাজাদের উত্তম চোল রাজাদের যে রাজা, তার কয়েন পাওয়া গিয়েছে, দেখো সিলভার কয়েন। তো এটা চোল রাজাদের লোগো, মাছ, আর একটা কিছুদিন আগে বলেছিলাম এটা বাঘে বসে রয়েছে এখানে, আর সূর্য উদয় হচ্ছে এখানে। এটা দেখো আমাদের দেবনাগরী স্ক্রিপ্টে সম্ভবত উত্তম চোল বলে লেখা রয়েছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা দেখো রাজেন্দ্র চোলের ব্রোঞ্জ মূর্তি, আর এটা হচ্ছে নটরাজ মূর্তি, যেটা আমি বললাম যে এটার যে নটরাজ চিন্তাধারা আমরা যে জ্যামিতি বক্সের উপরে দেখতে পাবি। বিভিন্ন যারা নাচের সঙ্গে যুক্ত আছে তারা নিশ্চয়ই চেনো, এটা নৃত্যের শিব নৃত্য করছে। এটা নিয়ে ডিটেলসে আমরা পড়বো এসএসসি পেপারে সম্ভবত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পিকচার শিব যে নৃত্য করেছিলেন, সেটা তার 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 যে মূলত তার যে রূপটা, সেটা এখানে প্রকাশ হয়েছে। তোমাদের একটা কথা বলে নি শেষে, যে এই বেশিরভাগ রাজারাই কিন্তু শিবের উপাসক ছিলেন,
বড় বড় যে মন্দির নির্মিত হয়েছিল সেগুলো শিবেরই মন্দির ছিল। এখন হতে পারে সেখান থেকে এই ধরনের চিন্তা ভাবনার বিকাশ হয়েছে। ওকে, আজকে যেহেতু একটা চোল রাজাদের সম্পর্কে ইন্ট্রোডাকশন ক্লাস, এখানেই আমি আজকের ক্লাস শেষ করলাম। তোমাদের যদি কিছু ডাউটস থেকে থাকে নিশ্চয়ই আমাকে জানাবে। আর চোলদের থেকে দুটো বড় প্রশ্ন হয়, একটা হচ্ছে চোল অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্স, আর একটা হচ্ছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ, মানে হচ্ছে ওই যে যেটা সমুদ্রে অভিযান বা বিজনেস ওরিয়েন্টেড যে একটা রিলেটেড একটা কোয়েশ্চেন হয়। তো সি রুটস এর একটা কোয়েশ্চেন, তো সি রুটস মানে সি অ্যাক্টিভিটিস, এটা নিয়ে একটা প্রশ্ন, দুটো বড় প্রশ্ন হয়। তো নেক্সট নিশ্চয়ই তোমরা নেক্সট ক্লাস নিশ্চয়ই তোমাদের সঙ্গে হবে এবং আরো ডিটেলসে তোমরা জানতে পারবে। ওকে, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।